ইসরায়েলি বিমান বাহিনীর সেনারা ফিলিস্তিনে নৃশংস গণহত্যা চালাতে অস্বীকৃতি জানিয়ে নেতানিয়াহু সরকারকে চিঠি দিয়েছেন। এই চিঠিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহিতা বলে বিবেচনা করছেন। বিমান বাহিনীর 1000-এর বেশি রিজার্ভ সেনা ও সাবেক পাইলটরা ফিলিস্তিনে চলমান যুদ্ধ ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা একটি খোলা চিঠিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আইডিএফ চিফ অব স্টাফকে স্পষ্টভাবে জানিয়েছেন এই যুদ্ধ এখনই থামানো উচিত এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির একমাত্র পথ হচ্ছে শান্তি চুক্তি। এই চিঠির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এরা একটি শোরগোল তোলা সংখ্যালঘু গোষ্ঠী যারা সরকারের পতন ঘটাতে চায়। এমন বক্তব্য আমাদের শত্রুদের হাত শক্তিশালী করে। রক্ষণশীল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আরও এক ধাপ এগিয়ে বলেন, এদের মতো সেনাদের কারণে আইডিএফের কার্যক্রমের বৈধতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি বলেন, যারা সেনাবাহিনীর মধ্যে থেকে রাজনীতি করছে তাদের বিতাড়িত করা হবে। এমন নৈতিক অবস্থান নেয়া সেনাদের সংখ্যা সময়ের সাথে সাথে বাড়ছে, যদিও সরকারের প্রতিক্রিয়া প্রতিবারই কঠোর। লিখিত চিঠিতে সেনারা বলেন, আরও হামলা চালিয়ে জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব নয়। শুধু একটি রাজনৈতিক সমঝোতাই পারে এই সংকটের সমাধান দিতে। এই বক্তব্য শুধু নৈতিক অবস্থান নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ বিভক্তির প্রতিচ্ছবি বলেও উল্লেখ করেছেন বিশ্লেষকগণ। ফলে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল তমার বার এবং আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সিদ্ধান্ত নেন, যারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের সবাইকে অপারেশনাল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে গত 2 বছরে ফিলিস্তিনে হামলা করতে অস্বীকৃতি জানানোর জন্য কমপক্ষে 2000-এর বেশি ইসরায়েলি নাগরিক ও সেনার বিরুদ্ধে কোনো না কোনোভাবে আইনি ব্যবস্থা বা শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এদের কেউ জেল খেটেছেন, কাউকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কেউ বা সমাজের দেশদ্রোহী তকমা পেয়েছেন। ইসরায়েলের ইটামার গ্রিনবার্গ নামের 18 বছর বয়সী এক তরুণ 2024 সালের আগস্টে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণে যোগ না দিয়ে আত্মসমর্পণ করে বলেন, আমি এই হত্যাকাণ্ডের অংশ হতে পারি না। তার এই বক্তব্য আরও বড় প্রশ্ন তোলে, আইডিএফের মধ্যে কি সত্যিই মানবতা বাঁচিয়ে রাখা সম্ভব? 2023 সালের ডিসেম্বরে তাল মিটনিক নামের 18 বছর বয়সী এক তরুণ বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর 30 দিনের জেল খাটেন। তার ভাষায়, আমি প্রতিশোধমূলক এই যুদ্ধের অংশ হতে পারি না। 2024 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের এক আদেশের পর সেনাবাহিনীতে যোগ না দেওয়ার অভিযোগে 1126 জন আল্ট্রা অর্থোডক্স ইহুদি যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে আন্তর্জাতিক মহল থেকেও চাপ বাড়ছে। জাতিসংঘ, আইসিসি এবং একাধিক মানবাধিকার সংস্থা বারবার বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে। ইউরোপ এবং আমেরিকাতেও বিক্ষোভ হচ্ছে। নিজেদের সরকারকে ইসরায়েলি যুদ্ধ মেশিনের সমর্থন না দিতে আহ্বান জানানো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি সেনাবাহিনীর আরও বড় অংশ বা কমান্ড পর্যায়ের কর্মকর্তারা এই চিঠির মতো অবস্থান নেয়, তাহলে সরকার বাধ্য হবে যুদ্ধ বন্ধের বিষয়ে চিন্তা করতে। এক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা কিংবা যুদ্ধাপরাধের মামলা সব কিছুই প্রভাব ফেলতে পারে। সুতরাং প্রশ্ন উঠছে, ইসরায়েলের সেনাদের নৈতিক সংকট কি গাজার মানুষের জন্য এক ধরনের আশার আলো হয়ে উঠবে, নাকি বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ভেতরের এই ভাঙনই যুদ্ধ থামানোর সম্ভাব্য পথ তৈরি করবে? চীনের হম্বিতম্বিতে হঠাৎ করেই বেশ বেকায়দায় পড়েছে আমেরিকা। তাদেরকে হটিয়ে চীন কি বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশ হয়ে উঠছে? এই আতঙ্ক ও প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে। অর্থনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি এবং কৌশলগত সম্পর্কের জটিল সমীকরণে চীনের উত্থান অনেককেই নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব নেতৃত্বের মঞ্চে একচ্ছত্র আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। ব্রেটন উডস চুক্তি, মার্শাল প্ল্যান, জাতিসংঘ থেকে শুরু করে IMF, বিশ্বব্যাংক সবকিছুতেই যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল অনস্বীকার্য। কিন্তু 2008 সালের অর্থনৈতিক সংকট, দীর্ঘমেয়াদী যুদ্ধ, অভ্যন্তরীণ বিভক্তি এবং ট্রাম্প যুগের একঘরে নীতির পর এই প্রভাব অনেকটাই নড়বড়ে হয়ে পড়ে। এই পরিস্থিতিতে দ্রুত অগ্রসর হয় চীন। 2024 সালের মধ্যে PPP ভিত্তিক জিডিপিতে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে, আর 2030 সালের মধ্যে নমিনাল জিডিপিতেও টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন 150টিরও বেশি দেশের সঙ্গে অবকাঠামোগত সংযোগ গড়ে তুলেছে, যা উন্নয়নশীল বিশ্বে তাদের প্রভাব আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা কৌশল হচ্ছে ডিচাইনাইজেশন, ইন্দো প্যাসিফিক অক্ষ গঠন এবং চিপ রপ্তানিতে কড়াকড়ি। সেমিকন্ডাক্টর, AI এবং 5Gর মতো খাতে এখন কঠিন প্রতিযোগিতা চলছে। পশ্চিমা প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা গড়তে চাইছে চীন। সামরিক শক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্র এখনও অনেক এগিয়ে। বিশাল প্রতিরক্ষা বাজেট, বিশ্বব্যাপী সামরিক ঘাঁটি এবং মিত্রজোট তাদের প্রভাব ধরে রেখেছে। চীন দক্ষিণ চীন সাগরে সক্রিয়। PLA দ্রুত হাইপারসনিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার শক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে, কিন্তু এখনও তারা গ্লোবাল প্রজেকশনে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে। সফট পাওয়ারে যুক্তরাষ্ট্রের শক্তি এখনও অটুট। হলিউড, ইউটিউব, ইংরেজি ভাষা, বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ কালচার সবকিছুই যুক্তরাষ্ট্রকে গ্রহণযোগ্য করে রেখেছে। চীন এখানে কিছুটা অগ্রগতি করলেও উইঘুর ইস্যু, সেন্সরশিপ এবং মানবাধিকারের প্রশ্নে তারা ভাবমূর্তি সংকটে রয়েছে। কনফুসিয়াস ইনস্টিটিউট ও টিকটক দিয়ে প্রচেষ্টা থাকলেও সেই জনপ্রিয়তা এখনও আস্থা অর্জন করতে পারেনি। চীনের বিশ্ব নেতৃত্বে উঠতে বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যা হ্রাস ও বৃদ্ধ জনগোষ্ঠীর চাপ, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করতে পারে। পাশাপাশি অনেক দেশ চীনের বৈদেশিক ঋণ কৌশলকে ঋণের ফাঁদ হিসেবে দেখে, ফলে আন্তর্জাতিক আস্থা কমছে। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ঘাটতির কারণে চীন এখনও নৈতিক নেতৃত্বে পিছিয়ে। কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের মতো মিত্রজোট নেই তাদের, আর প্রযুক্তি ও বাণিজ্যে পশ্চিমা অবরোধ আধুনিকায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই কেবল শক্তি নয়, বিশ্ব নেতৃত্বে উঠতে চীনকে বিশ্বাসযোগ্যতা ও মূল্যবোধের পরীক্ষায়ও পাশ করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই শতাব্দী হয়তো একক কোনো দেশের নয়, বরং আমরা দেখছি এক মাল্টিপোলার বিশ্ব যেখানে সবাই নির্দিষ্ট খাতে প্রভাবশালী হয়ে উঠছে। চীনের সম্ভাবনা অস্বীকার করা যায় না, তবে সেই নেতৃত্ব স্থায়ী করতে হলে তাকে শুধু অর্থনীতি নয়, আস্থা, মানবতা ও গ্রহণযোগ্যতার রাজনীতিও শিখতে হবে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই বিশ্ব দেখল এক নাটকীয় কূটনৈতিক পরিবর্তন। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে 10টি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিল। তালিকায় আছে মেক্সিকো, নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া, আর্মেনিয়া, বাহামাস, ত্রিনিদাদ ও টোবাগো, জ্যামাইকা এবং বার্বাডোস। ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্সও ইতোমধ্যে ঘোষণা করেছে তারা জুন মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। এ পর্যন্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া সর্বমোট দেশের সংখ্যা 147। বিশ্লেষকদের মতে এই স্বীকৃতিগুলোর সময়টাই আসলে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। গাজায় হাজার হাজার মানুষ নিহত, লক্ষাধিক বাস্তুচ্যুত, ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল, জল ও বিদ্যুৎ ব্যবস্থা। বিশ্বজুড়ে ইসরায়েলের উপর তীব্র নিন্দা ও ক্ষোভ জমে উঠেছে। এই সময়েই একঝাঁক দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া কেবল প্রতীকী নয়, এটা কৌশলগত ও মানবিক বার্তা।
এই স্বীকৃতির পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, মানবিকতা। বিশ্ব দেখছে ফিলিস্তিনিরা কিভাবে বেঁচে থাকার লড়াই করছে। দ্বিতীয়ত, দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন, একটি ইসরায়েল একটি ফিলিস্তিন। এবং তৃতীয়ত, বৈশ্বিক চাপ তৈরি যাতে আরও দেশ এই পথে হাঁটে এবং ফিলিস্তিনের বৈধতা আরও বিস্তৃত হয়। ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল প্রত্যাশিতভাবেই করা। তারা বলছে এটা সন্ত্রাসের পুরস্কার। তাদের মতে এতে হামাসের মতো গোষ্ঠী উৎসাহিত হবে। কিন্তু সমালোচকদের মতে এই ভাষা আসলে আতঙ্কের বহিঃপ্রকাশ। কারণ এখন শুধু মুসলিম বিশ্ব না, লাতিন আমেরিকা থেকে ইউরোপ পর্যন্ত অনেক রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরেও এখন যুদ্ধবিরতির দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে। হাজার হাজার ইসরায়েলি নাগরিক, চিকিৎসক, সেনা কর্মকর্তা, এমনকি প্রাক্তন গোয়েন্দা প্রধানরাও প্রকাশ্যে বলছেন নেতানিয়াহুর যুদ্ধনীতি ইসরায়েলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালানোর এই নীতি ভবিষ্যতে কূটনৈতিক বিচ্ছিন্নতা ডেকে আনতে পারে। এই স্বীকৃতি ফিলিস্তিনের অভ্যন্তরেও একটি নতুন আশার জন্ম দিয়েছে। দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ ও বিধ্বস্ত একটি জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সমর্থন মানে অনেক কিছু। এই স্বীকৃতি সরাসরি অর্থনৈতিক বা সামরিক পরিবর্তন না আনলেও এটা আন্তর্জাতিক আইনে একটা স্পষ্ট অবস্থান তৈরি করে দেয়। সার্বিকভাবে স্বীকৃতির এই ঢেউ ফিলিস্তিনের স্বাধীনতার পথে একটি কৌশলগত বাঁক তৈরি করেছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো ভূখণ্ড, রাজধানী বা শরণার্থীর প্রত্যাবর্তন ঘটবে না, তবে এটি একটি সম্মিলিত কূটনৈতিক ভাষ্য যা বিবেচনায় নিতে বাধ্য হবে ইসরায়েল। তবে প্রশ্ন হলো, আরও দেশ কি এই পথে হাঁটবে? ফ্রান্স যদি সত্যি স্বীকৃতি দেয়, তাহলে জার্মানি বা যুক্তরাজ্যের মতো দেশও কি চাপের মুখে পড়বে না, নাকি সবকিছু আবার থেমে যাবে আরেকটি আগ্রাসনের ধাক্কায়?